আবারও আমরা দেখলাম আর একটা নিরীহ মানুষের প্রাণ যাওয়ার ঘটনা, যেভাবে একের পর এক নারকীয়ভাবে নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, তাতে যে কোনো সচেতন সংবেদনশীল মানুষ শিউরে উঠবেন। এভাবেই চলছে, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে সন্ত্রাসবাদী হামলায়। কিন্তু তারপরেও ঘটনার অভিমুখ যেদিকে যাচ্ছে, যেভাবে গোটা ঘটনাটাকে একটা অভিমুখ দেবার চেষ্টা করা হচ্ছে, তাতে আমাদের বারবার মনে হয় এর পিছনে বোধহয় একটা কৌশল আছে। তা নাহলে এরকম ভয়ঙ্কর ভয়াবহ মানবিকতা বিরোধী ঘটনাকেও কেন আমরা বিভাজনের বীজ দিয়ে সিক্ত করবার চেষ্টা করব? কেন বিভাজনের চোখ দিয়ে এরকম নারকীয় ঘটনাকে দেখবার চেষ্টা করব? সন্ত্রাসবাদী, তা সে মুসলিম সন্ত্রাসবাদী হোক কিংবা অন্য যে কোনো ধর্মের সন্ত্রাসবাদী, তার পরিচয় তো আসলে সন্ত্রাসবাদী। তাকে কেন ধর্মের বিভাজন দিয়ে ভাগ করতে হবে? আসলে এই ভাগ করাটাই নিয়ম, এই ভাগ করাটাই একটা কৌশল। এই কৌশল ধরেই এগোচ্ছেন। আবারও বলছি, শুনতে খারাপ লাগতে পারে, এই কৌশলটা তৈরি করা হচ্ছে। কোনো কোনো জায়গা থেকে এই কৌশলটা সাজিয়ে দেওয়া হচ্ছে। ভেবে দেখুন, নিরীহ মানুষ, তারা নিরস্ত্র, কাশ্মীর উপত্যকায় তারা পর্যটক হিসেবে গেছিলেন প্রাকৃতিক সৌন্দর্য নেবার জন্য। আর কি মূল্য দিতে হলো তাদের? ভয়ঙ্কর ভয়াবহ এক অভিজ্ঞতা। যারা মারা গেলেন তারা গেলেন, কিন্তু যারা ফিরে এলেন এরকম ভয়াবহ বিভৎস অভিজ্ঞতা নিয়ে যারা ফিরে এলেন, সারা জীবন তারা এই অভিঘাত থেকে বেরোতে পারবে? যেভাবে এই পরিবারগুলোর উপরে বিপর্যয় নেমে এলো, কোথাও মনে হয় না কাউকে দায়িত্ব নিতে হবে? দায়িত্ব কেউ নেবেন? অথচ কি আশ্চর্য দেখুন, এর পরেও এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক বিভাজনের বিষ ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রশ্ন, কেন কেন আমরা যথার্থ জায়গায় বা সঠিক জায়গায় আঙুলটা তুলতে পারবো না? কেন বলবো না আমাদের প্রশাসনের মাথায় যারা রয়েছেন তাদের, যে দায় আপনাদের নিতে হবে? নিরীহ মানুষের প্রাণের কোনো দাম নেই। একবার ভেবে দেখুন, আমাদের দেশের মন্ত্রী আমলা, তাদের নিরাপত্তার জন্য কত কোটি কোটি টাকা খরচ হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা সরকারি আধিকারিক, তাদের নিরাপত্তার কি সুচারু ব্যবস্থা? আর সাধারণ মানুষ, তারা এইভাবেই প্রাণ হারাতে থাকবে একের পর এক। এর আগেও তো আমরা দেখেছিলাম পুলওয়ামায় যে ঘটনাটা ঘটেছিল, এখনো পর্যন্ত সেই রহস্যের উদ্ঘাটন হয়নি। তখন কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন, তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতিতেই পুলওয়ামার ঘটনা ঘটেছে এবং সেটাকে ব্যবহার করা হয়েছে নির্বাচনে জেতার স্বার্থে। এদেশের শাসক দল নির্বাচনের স্বার্থে সেটাকে ব্যবহার করেছে, অন্য কেউ নয়। তদানীন্তন যিনি রাজ্যপাল ছিলেন কাশ্মীরের এবং যার সাথে একসময় শাসক দল, মানে কেন্দ্রীয় শাসক দল বিজেপির সখ্য ছিল, তিনি এই অভিযোগটা করেছেন। এখনও সেই অভিযোগের কোনো মীমাংসা হয়নি। গত কয়েক বছর ধরে আমরা কি শুনছিলাম? আমরা শুনছিলাম কাশ্মীরে নাকি সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেখানে এখন বিরাজ করছে শান্তি। যে কেউ যেতে পারেন, ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তার মধ্যেই এই ঘটনাটা ঘটে গেল, ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা। আমাদের প্রশ্ন, এতটা সময় ধরে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করতে পারল সন্ত্রাসবাদীরা, কোথায় ছিল নিরাপত্তার লোকজন? মিলিটারি বাহিনী কোথায় ছিল? যদি না থাকে কেন ছিল না?
এইরকম নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিয়েছিল কে বা কারা? আমাদের প্রশ্ন করতে হবে। অথচ দেখুন, এই প্রশ্নগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলোকে সরিয়ে দিয়ে আবার সেই হিন্দু মুসলমানের বিষ সামনে নিয়ে আনা হচ্ছে। আজ সারাদিন আমি লক্ষ্য করছিলাম, সংবাদ মাধ্যম তো বটেই, সামাজিক মাধ্যমগুলোতে কিভাবে কিভাবে এই বিষটাকে সামনে আনা হচ্ছে। যেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ মানেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী, এভাবেই চিহ্নিত করা হচ্ছে। এই মুহূর্তে সবাইকে মেরে টুকরো টুকরো করে দিতে হবে, মারের বদলা মার। কিন্তু কেউ প্রশ্ন করছেন না। 56 ইঞ্চি ছাতির সেই গর্ব, 56 ইঞ্চি ছাতি যার, তিনি নিশ্চিত নিরাপত্তার মধ্যে থেকে 56 ইঞ্চি ছাতির গর্ব করেন। আর সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষ এইভাবে নির্বিচারে মারা যাবেন, তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হবে না। প্রশ্ন করছেন না কেউ। প্রশ্ন করছেন না যে দিনের পর দিন যে প্রবোধ বাক্য দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, বলা হয়েছিল কাশ্মীরে সমস্ত শান্ত করে দেওয়া হয়েছে, কেন এই পরিণতি হবে? কেন্দ্রীয় শাসক দলকে এই প্রশ্নের জবাব দিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে হবে। আসলে এইভাবেই হচ্ছে, জানেন, যাদের দায়িত্ব মানুষকে রক্ষা করার, তারা মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, এবং কেউ কেউ পারছে না ঘুরিয়ে দিতে। প্রশ্নগুলো যেথায় যাওয়ার কথা, যেদিকে ধাবিত হওয়ার কথা, অন্যদিকে প্রশ্নগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বারবার। এভাবেই হচ্ছে। যাদের দায়হীনতা, যাদের দায়িত্বজ্ঞানহীনতা, যাদের ব্যর্থতায় এতগুলো প্রাণ চলে গেল, তারা দিব্যি মুচকি হাসে। এই ঘটনাগুলোকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে। আর অন্যদিকে বেঘুরে মারা যায় মানুষ। আর একদল উন্মাদ ভক্তবৃন্দ তারা নেচে ওঠেন, বিভাজনের বিষ ছড়িয়ে দেন, একবারও প্রশ্ন করেন না। প্রশ্নের জায়গাটা ভোতা হয়ে যাচ্ছে। আজ দেখছিলাম বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যম এবং কথা আলোচনায় বারবার উঠে আসছিল, ওদের বড় বার বেড়েছে। ওদের মানে কাদের? আমরা বুঝতে পারি, যারা সন্ত্রাসবাদী, যারা মানুষ মারে, যারা ঘাতক, তাদের কোনো ধর্ম থাকে না। মুর্শিদাবাদে যারা মানুষ মেরেছে তাদের ধর্ম ছিল না, তারা ঘাতক। আর কাশ্মীরে যারা মারল তারাও ঘাতক। গোটা পৃথিবী জুড়ে এই সন্ত্রাসবাদীরা ঘাতক হয়ে উঠেছে। তাদের রুখতে হলে রাষ্ট্র নেতাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তাদের ব্যর্থতাগুলো সাধারণ মানুষের বারবার চিহ্নিত করতে হবে। সাধারণ মানুষকে বলতেই হবে, আপনারা পারছেন না আপনাদের প্রশাসনিক দায়িত্ব পালন করতে, বারবার বলতে হবে। অথচ এই সাধারণ নাগরিক, এই সাধারণ মানুষজন বারবার ওই বিভাজনের বিষের বড়ি খেয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে ভাগ হয়ে যান, প্রতিবাদটাকে দুর্বল করে ফেলেন। একদল ভক্তবৃন্দ তৈরি হয়েছে, হাততালি দেয়, যে কোনো কাজেই তারা হিন্দু মুসলমান দেখেন। হিন্দুত্বের জয়ধ্বনি দিয়ে এই বিষয়গুলোকে বোঝা যায় না। হিন্দুত্বের মত্ততায় যারা মজে রয়েছেন, তারা এই ঘটনার গভীরতাকে অনুধাবন করতে পারবেন না। আসলে মানুষ হতে হবে, সচেতন নাগরিক হতে হবে। সেই সচেতন নাগরিক হওয়ার পথটা ক্রমশই রুদ্ধ করে দেওয়া হচ্ছে। একের পর এক পুলওয়ামার ঘটনার পরে আমরা প্রশ্ন করিনি কেন এইভাবে আমাদের দেশের সেনাদের প্রাণ গেল। যেখানে রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, তিনিই প্রশ্ন তুলেছেন যে ভয়ঙ্কর একটা গাফিলতি ছিল, ইচ্ছাকৃতভাবে এদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্নটা সর্বস্তরে ওঠা উচিত ছিল। তথাকথিত গদি মিডিয়া, তথাকথিত পুঁজি নির্ভর মিডিয়া এই প্রশ্নগুলোকে সেভাবে সব জায়গায় ছড়িয়ে দেয়নি। আজ যখন কাশ্মীর উপত্যকায় এমন ভয়াবহ ঘটনা ঘটছে, তখনও তথাকথিত গদি মিডিয়া নির্লজ্জভাবে অসত্যের প্রচার করে চলেছে, শুধু সাম্প্রদায়িক বিষ ছড়াবার চেষ্টা করে চলেছে, নির্লজ্জ সাম্প্রদায়িকতার বিষ। সেকুলার শব্দটাকে ধরে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমার করুণা হয় এদের প্রতি।
এদের বোধ বুদ্ধি চেতনার স্থূলতা দেখে বারবার করুণা হয়, বারবার মনে হয় এই নোংরা এই মানুষগুলো কিভাবে কিভাবে প্রতিরোধের বার্তা দেবে। আর আমাদের চারপাশটা ক্রমশ দূষিত হচ্ছে। বিশ্বাস করুন, আজ সকাল থেকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে মনে হচ্ছিল কারোর মধ্যে বোধহয় অজান্তেই এই বিষটা কেমন ছড়িয়ে পড়ছে, এই বিষটাকে তারা আত্মীকরণ করছে, ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এই বিষের পরিসর যদি ক্রমশ বাড়তে থাকে খুব বিপদ হবে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, যেভাবে নিরপরাধ নিরস্ত্র মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, তীব্র স্বরে তার নিন্দা করতে হবে। এই সন্ত্রাসবাদীদের অবশ্যই মোকাবিলা করতে হবে, কিন্তু বিদ্বেষের বিষে রঙিন হয়ে উঠে নয়, বরং মনুষ্যত্ব আর মানবিকতাকে সামনে এনেই এদের প্রতিহত করতে হবে। কোথা থেকে আসে এরা, কাদের আশ্রয় প্রশ্রয় এরা বাড়ে, এটা আমাদের চিন্তা করতে হবে। কেন বারবার সন্ত্রাসের বলি হবে সাধারণ মানুষ, অগণিত সাধারণ মানুষ? এই প্রশ্নটা সর্বস্তরে নিয়ে যেতে হবে। জানি ঠিক এই সময় এই প্রশ্নগুলো তুললে অনেকে ক্ষেপে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আমরা দৃঢ়তার সাথে এই প্রশ্নগুলো বারবার তুলব যে আমাদের রাষ্ট্রীয় প্রশাসকদের চূড়ান্ত ব্যর্থতায়, চূড়ান্ত অপদার্থতায় এই ধরনের ঘটনা ঘটছে। নেতা নেত্রীদের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের নিরাপত্তা চাই, সর্বস্তরের মানুষের নিরাপত্তা চাই। বারবার করে নাগরিকদের পক্ষ থেকে এই দাবিটা তুলতে হবে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম থাকে না। হিন্দু মুসলমান যদি সন্ত্রাসবাদী হয় সমানভাবে সেটা ঘৃণ্য। যেমন হিন্দুত্ববাদী সন্ত্রাসী কিংবা হিন্দুত্ববাদী মৌলবাদ যেমন ভয়ঙ্কর, মুসলিম মৌলবাদ তেমনই ভয়ঙ্কর। দুটোকেই নিন্দা করতে হবে। কিন্তু যেভাবে সাধারণ নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সাধারণ নাগরিক তার কথাবার্তা আচার আচরণে ক্রমশ হিংস্র হয়ে উঠছে, সাম্প্রদায়িক হয়ে উঠছে, আমাদের ভয় করছে, আমাদের আশঙ্কা হচ্ছে। সাধারণ বোধ বুদ্ধিগুলো হারিয়ে ফেলছেন তারা। যথার্থ ধার্মিক মানুষ কখনো হিংসাশ্রয়ী হয় না, হতে পারে না। বারবার বলছি, কোনো ধর্মই হিংসা শেখায় না, প্রেম শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। যদি যথার্থ কেউ ধর্মপ্রেমী হয়, যে কোনো ধর্ম, কখনো হানাহানি বা হিংসায় মদত দেয় না, দিতে পারে না। যদি সেটা ধর্ম বলে চেনানো হয় সেটা ভুল। এই সন্ত্রাসবাদীরা সেই ভুলটাকেই সামনে নিয়ে আসে। তাই যে কোনো সন্ত্রাসের মোকাবিলা করতে হবে। তার জন্য নাগরিকদের একটা ঐক্যের বলয় দরকার। মন থেকে সমস্ত সাম্প্রদায়িকতার বিষকে সরিয়ে ফেলতে হবে। মৌলবাদের নিন্দা করতে হবে। যে রঙের মৌলবাদ হোক, যে ধরনের মৌলবাদ হোক, মৌলবাদের নিন্দা আমাদের করতেই হবে। কাশ্মীরে যে নিরীহ নিরস্ত্র মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, আমরা তাতে স্তম্ভিত। আমরা এটা জেনেও স্তম্ভিত যে এই প্রাণহানির ঘটনাটাকে হিন্দু মুসলমানের বিভাজনের বেড়া দিয়ে ভাববার চেষ্টা করাচ্ছে কেউ সুচতুরভাবে এই ভাবনাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সারাদিন কাশ্মীরের সাধারণ মানুষ যারা ধর্মী মুসলমান, তারা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আমরা জানি শুধু হিন্দু নয়, পর্যটকদের বাঁচাতে, যে পর্যটকরা ধর্ম পরিচয় হিন্দু ছিলেন তাদের বাঁচাতে সেখানকার এক ভূমিপুত্র ধর্ম পরিচয় যে মুসলিম, সে মারা গেছে। এটাই আমাদের দেশ, এটাই আমাদের দেশ, যে দেশের নাম ভারতবর্ষ। সাম্প্রদায়িক বিভাজন নয়, মানুষের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, যে ধর্মেরই হোক না কেন। আমি জানি এই কথাগুলো শুনলে কেউ আবার ব্যঙ্গ করবে, কেউ আবার ছুটে আসবে, কিচ্ছু যায় আসে না। আমরা জানি সেকুলার শব্দটাকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে তারা অশিক্ষার কুশিক্ষার বিষে জর্জরিত হয়ে রয়েছেন। তাদের প্রতি আমাদের করুণা রইল, ভীষণ রকম করুণা। অশিক্ষিত, আকাট, মূর্খ এইসব মানুষগুলোর জন্য করুণা জানিয়ে আসুন আমরা সত্যিকারের সমস্যার সমাধানের অভিমুখ কোথায় সেটা একটু চেনবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, যাদের আমরা দায়িত্ব তুলে দিয়েছিলাম, তারা দায়িত্বটা পালন করতে পারছেন না, তারা ব্যর্থ হচ্ছেন। তাদের ব্যর্থতা নিয়ে আসুন প্রশ্ন তুলি, বারবার প্রশ্ন তুলি।
আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনযাপন নিরাপদ হতে পারে যদি আমরা সচেতন হয়ে উঠি, যদি আমাদের বোধ বুদ্ধিগুলো সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতর হয়। ভোতা হয়ে গেলে হবে না। ওই হিন্দু মুসলমানের তথাকথিত বিভাজনের যে গল্পগুলো শোনাচ্ছে এখানকার ইউটিউবাররা, বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে, বিজেপির পয়সা নিয়ে যারা এগুলো তৈরি করছে, তাদের কথা শুনলে হবে না। নিজেদের বিবেক, নিজেদের বোধ, নিজেদের যুক্তিগুলোকে শানিত করুন নিজেদের মতো করে। আসুন বোঝবার চেষ্টা করি কোথায় রয়েছে সমস্যা, এবং আবারও বলছি, আমরা মানবিকতার মনুষ্যত্বের পক্ষেই কথা বলবো, কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ নয়। রাষ্ট্রীয় পরিচালক মণ্ডলী তারা তাদের দায়িত্ব পালন করতে পারেননি। বলা হয়েছিল যেভাবে, আসল ঘটনাটা প্রমাণ করছে যে নিরাপত্তার ব্যবস্থা সেভাবে নেই। কেন সেই সময় নিরাপত্তারক্ষীরা ছিলেন না? কেন সেনাবাহিনীর কাউকে দেখা যায়নি? এতটা সময় ধরে এরকম ভয়াবহ গুলি চালানোর পর আমরা বারবার এই প্রশ্নটা করব। আমরা বারবার প্রশ্ন করব, 56 ইঞ্চি ছাতি নিশ্চিত নিরাপত্তার যে বলয় তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করে, সেই 56 ছাতির লোকজনরা কেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবেন না? কেন ভাবেন না? প্রশ্নটা বারবার করব। জানি তথাকথিত মূলধারার মিডিয়ার ওই পয়সা দিয়ে পোষা সাংবাদিকরা এই প্রশ্নগুলো করবে না, আমরা করব, বারবার করব। আমাদের যতটা সীমিত ক্ষমতা হোক আমরা এই প্রশ্নগুলো বারবার তুলব। মানুষের মৃত্যুতে আমাদের আঘাত লাগে। রক্তের রং আসলে লাল হয়, ধর্মের হয় না। মানুষের মৃত্যু আমাদের কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। যে কোনো মানুষ, নিরপরাধ নিরীহ মানুষ যদি মারা যায় আমাদের কষ্ট হয়। সন্ত্রাসবাদ যদি নিরীহ নিরপরাধ মানুষকে খুন করে, তার কারণটা কি, তার উৎসটা কোথায়, আমরা তা নিয়ে বারবার প্রশ্ন তুলব। আসলে একটু বুঝবার চেষ্টা করি যে সন্ত্রাসবাদী হামলাতেও কিভাবে এই বিভাজনের বিষটা ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে এবং তাতে কার লাভ। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, আসুন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, পেশায় আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক শান্তনু দত্ত চৌধুরী। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। শান্তনুবাবু একজন সরকারি আধিকারিক ছিলেন, উচ্চপদস্থ সরকারি আধিকারিক। তারপরে তিনি বিভিন্ন জায়গায় প্রবন্ধ লেখেন এবং একই সাথে শান্তনুবাবুর বিভিন্ন জায়গা ঘোরার অভিজ্ঞতা রয়েছে। আজ সকালেই ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে খুব অদ্ভুত, অবাক লাগে যেভাবে এর আগেও আমরা দেখেছি পুলওয়ামার ঘটনা, তারপরে এটা এইরকমভাবে একটা ঘটনা ঘটে গেল। আমি শান্তনুবাবুর কাছে জিজ্ঞাসা করবো, শান্তনুবাবু এই যে ঘটনাটা যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যারা এই নিরাপত্তাটা দিতে পারলো না, ভয়ঙ্কর ব্যর্থতার জন্য তাদের দিকে আঙুলটা উঠছে না, অথচ জনমানুষে অন্যদিকে অন্যভাবে গোটা বিষয়টাকে ভাবানোর জন্য যাবতীয় আয়োজন শুরু হয়ে গেছে। আমার প্রশ্ন, এর পিছনে কি এরকম আশঙ্কা করবার যথেষ্ট কারণ থাকে না যে হয়তো একটা ডিজাইন আগে থেকেই তৈরি ছিল? আমাদের তো এখনও আমরা সেই রহস্যটা জানতে পারিনি যে পুলওয়ামার ঘটনাটা আসলে কিভাবে ঘটেছিল। আর এই ধরনের ঘটনা ঠিক নির্বাচনের মুখে মুখে হয়। পুলওয়ামার সময় হয়েছিল, আর এখন যখন ঘটছে তখনও খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আছে বিহারে, তার আগে আগে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমাদের খুব সন্দেহ হয়, আর সন্দেহ করবার কিছু সত্যি যথেষ্ট কারণ নেই। শান্তনু দত্ত চৌধুরী। শান্তনুবাবু শোনা যাচ্ছে? সম্ভবত শান্তনুবাবু আমার কথা শুনতে পাচ্ছেন না, ওনার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একই রকমভাবে আসবো আনিসুর রহমানের কাছে। আনিসুরবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, একই প্রশ্ন, যে আমার খুব আশঙ্কা হয় যে এর পিছনে কোনো, হ্যাঁ শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ শান্তনুবাবু, আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমার খুব সংশয় হয় যে আসলে এর পিছনে কোনো, আপনার প্রশ্ন আমি শুনেছি। বেশ বেশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। আমি প্রথমেই এই যে টেরোরিস্ট অ্যাটাক, ঘাতক বাহিনীর আক্রমণ, তাতে যারা নিহত হয়েছেন একদম তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবার পরিজন এবং নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের কাজ, এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের নিচ প্রকৃতির টেরোরিস্ট অ্যাটাক, এর নিন্দার কোনো ভাষা নেই।
কিন্তু যারা এই কাজ করেছেন তারা ঘাতক এবং টেররিস্ট। তাদের কোনো ধর্ম নেই, তারা ধর্মের আবরণে, ধর্মের নামে এই কাজ করছেন, কিন্তু এর সঙ্গে প্রকৃত ধর্মের কোনো সম্পর্ক নেই। এবং এর দ্বারা তারা যে ধর্ম বিলং করেন বলে দাবি করেন তারও কোনো উপকার সাধিত হবে না, শুধুমাত্র এই দেশে ওই সম্প্রদায়ের মানুষকে বিপদের মুখে ফেলা ছাড়া। এবং সেই উদ্দেশ্য নিয়েই তারা কাজটি করেছেন। তারা জানেন এই কাজটা করলে পরেই এখানে যে আহ, প্রতিদ্বন্দ্বী হিন্দু সাম্প্রদায়িক শক্তি আছে, তারা ইসলাম ধর্মাবলম্বী মানুষের উপর আক্রমণ শুরু করবে, তাদের নামে গালিগালাজ করবে, বলবে এদেরকে শেষ করে দিতে হবে। গাজার উদাহরণ টেনে বলবে ইসরায়েল ঠিক কাজ করেছে, গাজায় বোমা বর্ষণ করে হাজার হাজার লোককে নারকীয়ভাবে হত্যা করেছে, আমাদেরও ইসরায়েলের রাস্তা নিতে হবে, এই সমস্ত কথা বলবে। তাতে এই ইসলামিক সাম্প্রদায়িক শক্তির উপকার হবে। তারা এইটা দেখিয়ে তাদের দেশে বা প্রতিবেশী দেশে তাদের ধর্মের লোকদের আবার খেপাতে পারবে। এখন ঘটনাটা যে দাঁড়িয়েছে, আজকে সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অত্যন্ত বিদ্বেষমূলক সমস্ত বক্তব্য প্রচার করা হচ্ছে, এবং তাতে আক্রমণের লক্ষ্য শুধু ইসলাম ধর্মাবলম্বী নয়, তাতে আক্রমণের লক্ষ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি। এবং ধর্মনিরপেক্ষ শব্দটা এখন একটা ঘৃণিত শব্দ। ধর্মনিরপেক্ষ বলে যদি কেউ নিজেকে দাবি করে তাহলে সেটা একটা নারকীয় অপরাধ। এবং শুধু এটা আমাদের দেশে নয়, প্রতিবেশী বাংলাদেশেও যারা একরকম। ধর্মনিরপেক্ষ এবং হ্যাঁ, এবং সেই দেশে যারা সংখ্যালঘু, সেই দেশের সংখ্যালঘু হিন্দুরা তাদের উপর যে ইসলামিক মৌলবাদী শক্তি লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তার একদম। বিরুদ্ধে বললে তাদেরকে ধর্মনিরপেক্ষ এবং নাস্তিক বলে দেখে দিচ্ছে এবং তাদের উপরও আক্রমণ করছে। তো এখন কথাটা হচ্ছে এই এই উপমহাদেশের সাম্প্রদায়িক শক্তি, সেটা ইসলামিক মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এবং হিন্দু মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, এরা পরস্পর ঐক্যবদ্ধ হয়েছে। এরা দে আর মেড ফর ইচ আদার। ও এইখানে একটা ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়ায় ওখানে কি হয়, তো ওখানে একটা ঘটলে তার প্রতিক্রিয়া এখানে কি হয়, এটা নিয়েই তাদের কাজ কারবার, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কালকে ওই যে সময় এই ঘাতকরা ওখানে আক্রমণ করেছিল, সেই সময় বিভিন্ন সংবাদপত্রের উপর থেকে যা জানা যাচ্ছে, এবং মোটামুটি দায়িত্বশীল সংবাদপত্র, আমি দ্য টেলিগ্রাফ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটি কাগজ আমি ফলো করি, এবং অনেকটা দায়িত্বশীল তারা। ওই সময় অন্তত 1.5 থেকে 2,000 পুলিশ ওই অঞ্চলে ঘোরাফেরা করছিল, তারা ঘোড়ায় চড়ছিল, তারা চায়ের দোকানে চা খাচ্ছিল, কিন্তু দেয়ার ওয়াজ নো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। মানে বাধাহীন ভাবে এসে ওইখানে তারা নিরীহ মানুষকে, নিরস্ত মানুষকে খুন করে চলে গেল। এর জন্য কি সরকারের কোনো দায়িত্ব নেই? সরকার কি কোনো দায়িত্বই এর জন্য স্বীকার করবে না? অ্যাকাউন্টেবিলিটিতে কার? ব্যাপারটা হচ্ছে যতই তারা বলুন যে জম্মু কাশ্মীর আমরা স্বাভাবিক করে দিয়েছি 370 ধারা বাতিল করে, কিন্তু 5 বছর ধরে বহু টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। এবছরই 7ই-8ই এপ্রিল একদম। জম্মুতে টেরোরিস্ট অ্যাটাকে সরকারি বাহিনীর লোক মারা গেছে, টেরোরিস্ট মারা গেছে। এবং কথাটা হচ্ছে যে এই কয়েকদিন আগে অল অফ এ সাডেন পাকিস্তানের আর্মি জেনারেল অসিম মুনির যে স্টেটমেন্টটা দিলেন, তো মারাত্মক স্টেটমেন্ট। তিনি বলেছেন কাশ্মীরের লড়াই নতুন উৎসাহ নিয়ে নতুন উদ্যমে শুরু করা হবে। কাশ্মীর হচ্ছে আমাদের মেন ভেন। কাশ্মীরের ভাইদের আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমরা কাশ্মীরকে মুক্ত করবই। এইরকম একটা প্রভোকেটিভ স্টেটমেন্টের পর পাকিস্তান আর্মি জেনারেলের আমাদের ভারতীয় কর্তৃপক্ষ 56 ইঞ্চি বা আমাদের যে হোম মিনিস্টার, তাদের দিক থেকে কোনো রকমের প্রস্তুতি কি ছিল? কাশ্মীরে টুরিস্ট সিজন শুরু হয়েছে, অসংখ্য টুরিস্ট যাচ্ছে। গত বছর 30 লক্ষ পর্যটক কাশ্মীরে এসেছিলেন এবং তারা পিসফুলি কাশ্মীরে বেরিয়েছেন। এবং আমি নিজে গত বছরের আগের বছর কাশ্মীরে গেছিলাম। আমি কাশ্মীরে এটা নিয়ে 3য় বার গেলাম। আমি সেখানকার মানুষের যে সৌহার্দ্য, সম্প্রীতি, হ্যাঁ,
আমাদের পশ্চিমবঙ্গ থেকে গেছি বা অন্যান্য রাজ্য থেকে এসছে, তাদের প্রতি তাদের যে আচার ব্যবহার, আদব কায়দা, সেটা মনে রাখার মতো। এবং আমার খুব মনে পড়ে আমার এক ভাতৃবধূ, তার একটা ছবি আমি ঘোড়ার পিঠে বসে তুলেছিলাম, সাথে সহিস দাঁড়িয়েছে। সে সহিস আমাকে একটা কথা বলেছিল, বললো আমার এখন 60 বছর বয়স, আমার যখন 15 বছর বয়স তখন থেকে আমি এই কাজ করছি, বাবুজি আমাকে করুন, আশীর্বাদ করুন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আপনাদের পর্যটকদের আমি সেবা করে যেতে পারি। কি সুন্দর কথা! তিনি ধর্মে একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, কিন্তু তার এক্সপ্রেশন, তার কথা, তার মধ্যে যে গভীর ভালোবাসার ছোঁয়া আমি পেয়েছিলাম, আমি সেটা মনে রাখবো। এবং সেই ছবিটি আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার ভাতৃবধূ ঘোড়ার পিঠে চড়ে রয়েছে এবং ওই সাথে সেই সহিস। এবং কালকে একজন সহিস মারা গেছে, তাকে রক্ষা করতে। একদম, আমি আমি ছবি দেখাবো কিছু পরে। তারাই ঘোড়ায় করে ওই আহতদের, হ্যাঁ, দ্রুত গতিতে ওই জায়গাটা, ওই যে ভ্যালিটা, মিনি সুইজারল্যান্ড বলে, আমি ওখানে গেছি, ওটা হয় ট্রেকিং করে যেতে হয়, তারা হাঁটতে পারে না, তারা ঘোড়ার পিঠে করে যায়। তা ওটা একটু টাফ ট্রেকিং, সেজন্য সবাই ট্রেকিং করতে পারে না। তারা দ্রুত গতিতে ঘোড়ায় করে নিয়ে এসছে, হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, প্যারামিলিটারি ফোর্স বা সিকিউরিটি ফোর্স পড়ে গেছে। এই যে সিকিউরিটি ল্যাপসেস, যেটা পুলওয়ামার ক্ষেত্রে আমরা দেখেছি, এবং পুলওয়ামায় যারা নিহত হলেন সিআরপিএফ জওয়ান, তাদেরকে কিন্তু জানেন তো শহীদের মর্যাদা দেয়নি আজ পর্যন্ত, তাদেরকে শহীদের মর্যাদা দেয়নি। এবং পুলওয়ামায় যে ওই ঘটনাটা ঘটলো, ওই ঘটনাটা ঘটার পরে এই যে অন্যতম প্রধান গদি মিডিয়া ভারতবর্ষের রিপাবলিক টিভির যিনি প্রধান অর্ণব গোস্বামী, তিনি বলেছেন, সেটা প্রকাশিত হয়ে গেছে, যে এই ঘটনার পর আমাদের ভোটে যেতে আর কেউ আটকাতে পারবে না। আপনাদের মনে আছে 2019-এর ভোটের আগে ঠিক এটা হয়েছিল, একটা ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটে, সামনে বিহারে ভোট, এবং মানে খুব ভয়ঙ্কর অভিযোগ তুলেছে সত্য আর একটা ওখানকার রাজ্যপাল ভোট, এই সময় এই ঘটনা। এখন কথাটা হচ্ছে যে সরকারের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব পালন না করে, আর একটা কথা বলি, আজকে নিশিকান্ত দুবে বলে এদের একজন এমপি আছে, ওই গুজরাট থেকে যেতে ঝাড়খণ্ডে, সে আজকে বলেছে, আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি ইমিডিয়েটলি সংবিধানের 26 থেকে 29 নম্বর ধারা বাতিল করতে হবে। 26 থেকে 29 নম্বর ধারা সংবিধান, যেখানে বলা হয়েছে প্রতিটি মানুষের ধর্মাচরণের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, হ্যাঁ, এবং বিশ্বাসের স্বাধীনতা, তাকে রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। উনি বলছেন সেগুলো বাতিল করতে হবে। অর্থাৎ গতকালের ঘটনার পরে তার লড়াইটা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে, তার লড়াইটা টেরোরিস্টদের বিরুদ্ধে নয়, একদমই টেরোরিস্টদের বিরুদ্ধে কোনো লড়াই নেই, লড়াইটা হচ্ছে ভারতীয় সংবিধানের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। এই জিনিসটা যে সমস্ত লোকেরা, তাদের তো অনেক সকল শিক্ষিত লোক আছে, আজকে সারাদিন ধরে ভেনম স্পিচ করছে, বিষ ছড়াচ্ছে, তাদেরকে বলা দরকার, তোমাদের লড়াই তো পাকব্যাক টেরোরিস্টদের বিরুদ্ধে নয়, ধর্মীয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে না, তোমরা নিজেরাই ধর্মীয় সন্ত্রাসবাদী হয়ে গেছো, এই ভারতীয় সংবিধান বাতিল করতে চলেছ, বাতিল করতে দাবি করছো। এই মোটামুটি বললাম, পরে আবার দরকার হলে। একদম ঠিক, খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন শান্তনুবাবু। সত্যি তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে গতকালের ঘটনার পরে যেভাবে গদি মিডিয়া এবং যেভাবে প্রচারের অভিমুখ তৈরি করা হচ্ছে, টার্গেট কিন্তু সন্ত্রাসবাদীরা নয়, সন্ত্রাস যারা চালিয়েছে তারা নয়, টার্গেট হচ্ছে ভারতের সংবিধান, টার্গেট হচ্ছে ধর্ম নিরপেক্ষতায় যারা ভরসা করে সেই মানুষজন, যারা যে কোনো ঘটনায় প্রতিবাদ করে, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে, যারা বলে যে আমাদের সংবিধানে যে উদারতা রয়েছে সেটা রক্ষা করতে হবে, তাদের টার্গেট করা হচ্ছে। ঠিক এখানেই আমি বারবার করে এই প্রশ্নটা আনতে চাইবো, আনিসুর রহমানের কাছে আমি এই প্রশ্নটা নিয়ে যাব, কোথাও একটা কৌশল, একটা ডিজাইন তৈরি করা হচ্ছে না তো, যে আসলে এই মানুষগুলো, মানে এই রক্তের এইরকম একটা ভয়াবহ ঘটনায় তো চুপ হয়ে যাওয়ার কথা ছিল, যে কোনো সন্ত্রাসবাদীর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে অভিমুখ সাজানো হচ্ছে, মনে হয় না যে আসলে একটা ভাবনা চিন্তা ছিল, একটা কৌশল এর পিছনে কাজ করছে? এবারে আপনার এই আলোচনায় প্রথমে আমি একই সঙ্গে আপনাদের সঙ্গে বলতে চাই, যারা এই সন্ত্রাসী হানায় প্রাণ হারিয়েছেন, তার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
এবং সন্ত্রাসবাদী যারা তাদের তীব্র ধিক্কার জানাচ্ছি, যারা এই ধরনের ঘাতক এবং যারা আজকের আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা এই কাপুরুষোচিত নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে এই অন্যায়, অত্যাচার, এই হত্যা লীলা চালিয়েছে, তাদেরকে ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। সেই সমস্ত কালপ্রিট, সেই সমস্ত মানবতার শত্রুদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং একই সঙ্গে আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি প্রশাসনের, যারা এইরকম একটা ঘটনা যে ঘটতে চলেছে তাদের সমস্ত যে নেটওয়ার্ক, তাদের যে সমস্ত যে গোয়েন্দা রিপোর্ট বা তাদের যে নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা বাহিনী, তাদের যে অপদার্থতা একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে আসলে বজ্র আটনি ফসকা গেরো। কিছুদিন কয়েক বছর আগে ঘটে যাওয়া যে পুলওয়ামার যে ঘটনায়, সেখানে কাউকে অ্যারেস্ট হতে আমরা শুনিনি। কোথা থেকে আরডিএক্স এনেছিল, কারা আরডিএক্স এনেছিল, আমরা সেসবগুলো কিন্তু কিছু জানতে পারিনি একদম। এবং অভিযোগটা যে করেছিল সত্যপাল মালিক, মানে সেই সময় রাজ্যপাল, অত্যন্ত সাংবিধানিক একদম উপরাজ্যপাল ছিলেন, তিনি মুখ খুলেছিলেন, মুখ খুলতে চেয়েছিলেন। পরবর্তীকালে তিনি প্রকাশ্যেই বলেছেন যে তাকে দেওয়া হয়নি, তাকে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং সেই সত্যপাল মালিক, তাকে এই মুহূর্তে বিজেপি আরএসএস ভীষণ ভাবে টার্গেট করেছে, সেই উপরাজ্যপাল, তৎকালীন উপরাজ্যপালকে। কিন্তু আমরা জেনেছি এবং বুঝেছি সেই ঘটনার পরে পরেই কিন্তু পরিপ্রেক্ষিতে আজকের কেন্দ্রে যে সরকার 2019 সালে তারা ব্যাপক নির্বাচনী ডিভিডেন্ড বা লাভ তারা তুলে নিতে পেরেছে, রাজনৈতিক ফায়দা তুলে নিতে পেরেছে। ঠিক এরকম পাহেলগাঁওতে যেটা ঘটলো, সেটাতে আমরা তো জানি যে কাশ্মীরের যে নিরাপত্তার কড়াকড়ি কোন পর্যায়ে। আজকে প্রায় 28, 29, 30 জন মানুষ মারা গেল, বহু মানুষ আহত হলো, আরো অনেক মানুষ তারা সেখানে ছিলেন। কিন্তু তারপরে এত গুলি চললো, এত কিছু চললো, সেনাবাহিনী বলুন, নিরাপত্তা বাহিনী বলুন, তারা কোথায় ছিলেন? তারা কেউ গুলির আওয়াজ শুনতে পেল না, তারা কেউ জানতে পারলো না, তারা কেউ বুঝতে পারলো না। দীর্ঘ সময় নাকি তাদের সমস্ত নাম জিজ্ঞাসা করে, তাদের নাকি এমনকি জামা প্যান্ট খুলে নাকি তাদের সমস্ত পরিচয় জানতে চাওয়া হয়েছে বা জানতে চেষ্টা করা হয়েছে দীর্ঘ সময় ধরে। অথচ দীর্ঘ সময় গেল, নিরাপত্তা বাহিনী, পুলিশ, প্রশাসন ছিল কোথায়? এটা আসলে আমাদের গোয়েন্দা ব্যর্থতা এবং রাষ্ট্রের কর্ণধারদের অপদার্থতাই আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং একই সঙ্গে যে তারপরে বিভিন্ন গদি মিডিয়া এবং বিভিন্ন সাইজের আরএসএস বিজেপির নেতারা যেভাবে এই বিষয়টাকে একটা সাম্প্রদায়িক রং এবং একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বা সেইভাবে একটা নকশা তৈরি করা হচ্ছে, সেটাও আমরা একই সঙ্গে ধিক্কার জানাচ্ছি। কারণ যে ভাইটি সৈয়দ বলে একজন যে টাট্টু ঘোড়া চালাতো, সেও শহীদ হয়েছে এবং সেও খুন হয়েছে, তারও রক্ত ঝরেছে, তার জীবন চলে গেছে। কিন্তু সে, আমরা যেটা জানতে পাচ্ছি যে সে নাকি যারা গুলি চালাচ্ছিল তাদের সেই অত্যাধুনিক যে রাইফেল, সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল যে না, তোমরা এইভাবে এই রাইফেল দিয়ে মানুষ খুন করতে পারো না। সে জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করেছে বাকিদেরকে বাঁচাবার চেষ্টা নিয়ে। ফলে সামগ্রিকভাবে সে একজন ধর্মবিশ্বাসী মুসলিম। কিন্তু আসলে আমরা মুসলিম, হিন্দু এগুলো তো ভাবার সময় এখন নয়। এখন আসলে কাশ্মীর, ধর্ম তো যেটা ব্যক্তিগত অনুভূতির বিষয়, ব্যক্তিগত চর্চার বিষয়, সেটার সাথে সামাজিক পরিচয় সম্পর্ক কি, সেটা তো ব্যক্তিগত পরিসরে থাকবে। সেটা নিয়ে তো হানাহানির কোনো প্রশ্নই আসে না। এরকম একটা সন্ত্রাসী কার্যকলাপ এবং সেখানে আসলে রাজনীতির যারা কারবারি, ক্ষমতার রাজনীতি যারা করে, তারা সবকিছুতেই লাভ খুঁজে বেড়ায় এবং সেখানে মেরুকরণ এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা যায় যদি, তাহলে নির্বাচনে ডিভিডেন্ড অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা জানি আর কয়েক মাসের মধ্যেই বিহারে বিধানসভার নির্বাচন, এবং সেটাকেই বোধহয় কাজে লাগাতে চাইছে। তারপরে হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, আমাদের পশ্চিমবঙ্গে
আজকে শুভেন্দু অধিকারী, আজকাল সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা প্রতিনিয়ত যেভাবে সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের যে একটা নোংরা খেলায় মেতে উঠেছে, আসলে ঠিক একইভাবে এই পহেলগাঁয়ের এই যে ঘটনা, সেটাকে নিয়েও সেই শক্তি যারা বিভাজনের কারবারি, তারা কিন্তু সেটা নিয়ে মেতে উঠেছে। আর তাকে মদত দিচ্ছে এই গদি মিডিয়া। ন্যাক্কারজনক ভাবে তারা বিভিন্ন রকম ভাবে যেভাবে সংবাদ উপস্থাপন করছে, যেভাবে ঘটনাক্রম সাজাচ্ছে, তাতে কিন্তু আরো বেশি মানে সন্ত্রস্ত করা হচ্ছে, মানুষকে সন্তুষ্ট করা হচ্ছে। যারা সন্তুষ্ট করে তারাও সন্ত্রাসবাদী। কোনো মানুষকে যদি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আবার যদি অন্য কিছু মানুষকে সন্তুষ্ট করা হয়, তারাও কিন্তু একইভাবে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। আজকে বলা হয়েছিল যে সংবিধানের 370 ধারা বাতিল করে দিলে পরে নাকি সব শান্তি ফিরে এসছে, কোনো অশান্তি নেই, সবকিছু ভালো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দাবি করেছিলেন, কিন্তু তারপরে আমরা দেখছি যে না, কাশ্মীর বোধহয় সত্যি সত্যি সেই জায়গা থেকে বেরিয়ে আসেনি। 370 ধারা কেড়ে নেওয়ার পরে আজকের সেখানে যে অবস্থা এখনো নাজুক। সেই জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি, কাশ্মীরের স্থায়ী সমাধানের জন্য আলাপ আলোচনার জায়গাটাকে আরো গুরুত্ব দেওয়া। কাশ্মীরের ইতিহাস এবং ঐতিহ্যকে অস্বীকার করে কিন্তু আজকের আলাপ আলোচনা বা শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ইতিহাস ঐতিহ্যকে মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং কাশ্মীরের মানুষ যারা, তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, সেটাকে মর্যাদা দিতে হবে। মানে বুলেট আর কার্ফুর চাবুক দিয়ে মানুষের যে সমস্ত মতামতকে নিজেদের অনুকূলে আনার কোনো প্রচেষ্টা, সেটাও কিন্তু খুব ভালোভাবে মানুষ নেয় না, এবং তাতে কোনো ভালো হয় না, সমাজের বলুন, দেশের বলুন। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি যে আজকে যেটা ঘটেছে সেই নিন্দা আমরা সবাই জানাচ্ছি, কিন্তু এটা তো নয় যে কোনো কিছু মানুষকেই বারে বারে নিন্দা জানাচ্ছে, কতটা তার প্রমাণ বা দাখিল করতে হবে, আর বাকিরা তার একটা সাম্প্রদায়িকতার আর রুটি সেঁকবে, এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। তাহলে কিন্তু সেটাও আরেক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং আরেক ধরনের সন্ত্রাস, এই ভাষা সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস, এটাও কিন্তু একই সঙ্গে বন্ধ হওয়া দরকার। তাহলেই ভারতবর্ষে অস্থিরতা বাড়বে। যেটা বলছিলেন শান্তনুদা, যে ব্যাপারটা হচ্ছে 370 ধারা সংবিধানের ধারা, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। 371-এর বিভিন্ন ধারা এবং উপধারাগুলো ছিল, সেগুলো বহাল রয়েছে। কাশ্মীর ভেঙে 3 টুকরো হয়ে গেছে। সেখানে তারপরে সেখানে যেভাবে আজকে কেন্দ্রীয় বাহিনী সমস্তটাই নিয়ন্ত্রণ করছে, তার সেখানে সাধারণ মানুষের কোনো মানে যে কঠিন অবস্থা, সেটা আজকে বিশেষ করে আমি একজন পড়ছিলাম, একজন শিক্ষিকা, তিনি বীরভূমে থাকেন, সেই ম্যাডামের যে লেখা, যে কিভাবে কাশ্মীরের যে সেখানে যে সন্ত্রাস, সারা বছরের সন্ত্রাস, নারীদের উপর সন্ত্রাস, যুবকদের উপরে সন্ত্রাস। হ্যাঁ, যখন কুকুর ডেকে ওঠে রাত্রেবেলা, তখন গ্রামের মানুষগুলো সব আটকে ওঠে, এই বুঝি ভারী বুটের আওয়াজ, তারা ঢুকে আসবে, আমাদের ঘরে যুবক ছেলেটিকে তুলে নিয়ে যাবে, তারপরে আমরা তার হদিশ পাবো না, কোনো খোঁজ পাবো না। এরকম একটা আতঙ্কে কাশ্মীরের মানুষ যদি তাদের দিনাতিপাত করতে হয়, তাহলে সেটাও সত্যি ভয়ের এবং লজ্জার, সেটাও কোনোভাবেই উচিত নয়।